লেখক এই লেখনের মাধ্যমে সমাজের নারীদের প্রতি পক্ষপাতিত্ব এবং অসম্মানের বিপক্ষে দাঁড়িয়ে নারীর শক্তি এবং শ্রদ্ধার কথা বলেছেন। গল্পটি আমাদের শেখায় যে নারীরা তাদের সংগ্রাম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম। শুরু করছি পরিলক্ষী। যাহা লইয়া এই গল্পের উৎপত্তি তাহা ছোট, তথাপি এই ছোট্ট ব্যাপারটুকু অবলম্বন করিয়া পরিলক্ষীর জীবনে যাহা ঘটিয়া গেল তাহা ক্ষুদ্রও নহে, তুচ্ছও নহে। সংসারে এমনই হয়। বেলপুরীর দুই শরীর শান্ত নদীকূলের জাহাজের পাশে জেলে ডিঙির মতো একটি অপরটির স্পর্শে নিরুপদ্রবেই বাধা ছিল। আকস্মাৎ কোথাকার একটা হুড়ু ঝড়ে তরঙ্গ তুলিয়া জাহাজের দড়ি কাটিল, লোঙল ছিঁড়িল। এক মুহূর্তে ক্ষুদ্র তরণী কি করিয়া যে বিধ্বস্ত হইয়া গেল তাহার হিসাব পাওয়াই গেল না। বেলপুর তালকুটুক বড় ব্যাপার নয়, উঠিতে বসিতে পোজা ঠাঙাইয়া 1012 উপর ওঠে না। কিন্তু 15.5 আনার অংশীদার শিবচরণের কাছে দুপাই অংশে বিপিন বিহারীকে যদি জাহাজের সঙ্গে জেলে ডিঙির তুলনায় করিয়া থাকি তো বোধহয় অতিশয়োক্ত অপরাধ করি নাই। দূর হইলেও জ্ঞাতি। এই 6-7 পুরুষ পর্বে ভদ্রাসন উভয়েই একত্রই ছিল, কিন্তু আজ একজনে তিতল অট্টালিকা গ্রামের মাথায় চড়িয়াছে এবং অপরটি জীর্ণ গৃহে দিনের পর দিন ভূমিশয্যা গ্রহণের দিকেই মনোনিবেশ করিয়াছে। তবু এমনই ভাবেই দিন কাটিতেছিল এবং এমনই করিয়াই তো বাকি দিনগুলো বিপিনের সুখে দুঃখে নির্বিবাদে কাটিতে পারিত। কিন্তু যে মেঘখণ্ডটুকু উপলক্ষ করিয়া অকালে ঝঞ্ঝা উঠিয়া সমস্ত বিপর্যস্ত করিয়া দিল তাহা এইরূপ। 15.5 আনার অংশীদার শিবচরণের হঠাৎ পত্নী বিয়োগ ঘটিল। বন্ধুরা কহিলেন, 40-41 কি আবার একটা বয়স, তুমি আবার বিবাহ করো। সত্যপক্ষীয়রা শুনিয়া হাসিল, কহিল, 40 তো শিবচরণের 40 বছর আগে পার হয়ে গেছে। অর্থাৎ কোনোটাই সত্য নয়। আসল কথা বড়বাবুর দিব্য গৌরব বর্ণ নাদুস নুদুস দেহ, সুস্পষ্ট মুখের পরে রোমের চিহ্ন মাত্র নাই। যথাকালে দাড়ি গোঁফ না গজানোর সুবিধা হয়তো কিছু আছে, কিন্তু অসুবিধাও বিস্তর। বয়স আন্দাজ করার ব্যাপারে যাহারা নিচের দিকে যাইতে চাহে না, ওপরের দিকে তাহারা যে অঙ্কের কোন কোঠায় গিয়া ভর দিয়া দাঁড়াইবে তাহা নিজেরাই ঠাউর করিতে পারে না। সে যাই হোক, অর্থশালী পুরুষের যে কোনো দেশেই বয়সের অজুহাতে বিবাহ আটকায় না, বাংলাদেশে তো নয়। মাস দেড়েক শোকতাপ করিয়া গেল। তাহার পরে পরিলক্ষীকে বিবাহ করিয়া শিবচরণ বাড়িতে আনিল। শূন্য গৃহ একদিনেই 16 কলার পরিপূর্ণ হইয়া উঠিল। কারণ সত্যপক্ষ যাহাই কেন না বলুক, প্রজাপতি যে সত্যিই তাহার প্রতি এবার অতিশয় প্রসন্ন ছিলেন তাহা মানতেই হইবে। তাহারা গোপনে বলা বলি করিল, পাত্রের তুলনায় নববধূর বয়সের দিক দিয়া একেবারেই যে বেমান আর হয় নাই, তবে 2-1টি ছেলে মেয়ে সঙ্গে লইয়া ঘরে ঢুকিলে আর খুদ ধরিবার কিচ্ছু থাকিত না। তবে সে যে সুন্দরী এ কথা তাহারা স্বীকার করিল। ফল কথা, সচরাচর বড় বয়সের চেয়েও লক্ষ্মীর বয়সটা কিছু বেশি হইয়া গিয়াছিল। বোধ করি 19-এর কম হইবে না। তাহার পিতা আধুনিক নব্যদন্তের লোক, যত্ন করিয়া মেয়েকে বেশি বয়স পর্যন্ত শিক্ষা দিয়া ম্যাট্রিক পাশ করিয়াছিলেন। তাহার অন্য ইচ্ছা ছিল, শুধু ব্যবসায় ফেল পড়িয়া আকস্মিক দারিদ্র্যের জন্য এই সুপাত্রে কন্যা অর্পণ করিতে বাধ্য হয়েছিলেন। লক্ষ্মী শহরের মেয়ে, স্বামীকে 2 দিনেই চিনিয়া ফেলিল। তাহার মুশকিল হইল এই যে আত্মীয় মিশ্রিত বহু পরিজন পরিবৃত বৃহৎ সংসারের মধ্যে সে মন খুলিয়া কাহারও সহিত মিশতে পারিল না। ওদিকে শিবচরণের ভালোবাসার তো অন্ত রহিল না। শুধু কেবল বৃদ্ধের তরণী ভরজা বলিয়াই নয়, সে যেন একেবারে অমূল্য নিধি লাভ করিয়াছে। বাদী আত্মীয় আত্মীয়ার দল কোথা কি করিয়া যে তাহার মন জোগাইবে খুঁজিয়া পাইল না।
একটা কথা প্রায় শুনিতে পাইত। এইবার মেজ বউয়ের মুখে কালি পড়ল। কি রূপে, কি গুণে, কি বিদ্যা বুদ্ধিতে! এতদিনে তাহার গর্ব খর্ব হইল। কিন্তু এত করিয়াও সুবিধা হইল না। মাস দুয়েকের মধ্যে লক্ষ্মী অসুখে পড়িল। এই অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সাক্ষাৎ মিলিল। তিনি বিপিনের স্ত্রী, বড় বাড়ির নতুন বধূর জ্বর শুনিয়া দেখিতে আসিয়াছিলেন। বয়সে বোধ হয় 2-3 বছরের বড়। তিনি যে সুন্দরী তাহা মনে মনে লক্ষ্মী স্বীকার করিল। কিন্তু এই বয়সেই দারিদ্র্যের ভীষণ কাশাঘাতের চিহ্ন তাহার সর্বাঙ্গে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। সঙ্গে বছর 6 একটি ছেলে, সেও রোগা। লক্ষ্মী শয্যার একধারে সযত্নে বসিতে স্থান দিয়া ক্ষণকাল নিস্তব্ধে চাইয়া চাইয়া দেখিতে লাগিল। হাতে কয়েক কাচি সোনার চুড়ি ছাড়া আর কোনো অলঙ্কারই নাই। পরনে ঈষৎ মলিন একখানি রাঙা পাড়ের ধুতি, বোধ হয় তাহার স্বামীর হইবে। পল্লীগ্রামে প্রথা মতো ছেলেটি দিগম্বর নয়, তাহারও কোমরে একখানি শিউলি ফুলের ছোপানো ছোট্ট কাপড় জড়ানো। লক্ষ্মী তাহার হাতখানি টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, ভাগ্যে জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজ বউ। শুনেছি মেজ ঠাকুরপো চেয়ে ঢের ছোট। মেজ বউ হাসি মুখে কহিল, সম্পর্কে ছোট হলে কি তাকে আপনি বলে? লক্ষ্মী কহিল, প্রথম দিন এই যা বললুম, নাহলে আপনি বলবার লোক আমিও নই। কিন্তু তাই বলে তুমিও যেন আমাকে দিদি বলে ডেকো না, ও আমি সইতে পারবো না। আমার নাম লক্ষ্মী। মেজ বউ কহিল, নামটি বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই জানা যায়। আর আমার নাম কি জানি, কি যে ঠাট্টা করে কমলা রেখেছিলেন। এই বলিয়া সে সকৌতুকে একটুখানি হাসিল মাত্র। হৈলক্ষ্মী ইচ্ছা করিল সেও প্রতিবাদ করিয়া বলে, তোমার প্রাণে তাকিলেও তোমার নামটিও বোঝা যায়। কিন্তু অনুক্তির মত শুনিবার ভয়ে বলিতে পারিল না। কহিল, আমাদের নামের মানে এক। কিন্তু মেজ বউ, আমি তোমাকে তুমি বলতে পারলুম, তুমি পারলে না। মেজ বউ সহাস্যে জবাব দিল, হঠাৎ নাই পারলুম দিদি, এক বয়স ছাড়া আপনি সকল বিষয়েই আমার বড়। যাক না দুদিন, দরকার হলে বদলে নিতে কতক্ষণ। হরিলক্ষ্মীর মুখে সহসা ইহার প্রত্যুত্তর জোগাইল না। কিন্তু সে মনে বুঝিল এই মেয়েটি প্রথম দিনের পরিচয়টি মাখামাখিতে পরিণত করিতে চাহে না। কিন্তু কিছু একটা বলিবার পূর্বেই মেজ বউ উঠিবার উপক্রম করিয়া কহিল, এখন তাহলে উঠি দিদি, কাল আবার আসব। লক্ষ্মী বিস্ময়াপন্ন হইয়া বলিল, এখনই যাবে? কি রকম, একটু বসো। মেজ বউ কহিল, আপনি হুকুম করলে তো বসতেই হবে। কিন্তু আজ যাই দিদি, ওরা আসবার সময় হলো। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইয়া এবং ছেলের হাত ধরিয়া যাইবার পূর্বে সাহস্য বদনে কহিল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসবো, কেমন? এই বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিপিনের স্ত্রী চলিয়া গেলে হৈলক্ষ্মী সেই দিকে চাহিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। এখন জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তথাপি কিছুক্ষণের জন্য সমস্ত সে ভুলিয়া গেল। এতদিন গ্রাম ঝাঁটাইয়া কত বউ ঝি যে আসিয়াছে তাহার সংখ্যা নাই, কিন্তু পাশের বাড়ির দরিদ্র ঘরের এই বধূর সহিত তাহার তুলনাই হয় না। তাহারা যাচিয়া আসিয়াছে, উঠিতে চাহে না, আর বসিতে বলিলে তো কথাই নাই। সে কত প্রবল ভাতা, কত বাচলতা, মনোরঞ্জন করিবার কত কি লজ্জাকার প্রয়াস। পরাক্রান্ত মন তাহার মাঝে মাঝে বিদ্রোহী হইয়া উঠিয়াছে। কিন্তু ইহাদের মধ্য হইতে আকস্মাৎ কে আসিয়া তাহার রোগ শয্যায় মুহূর্ত কয়েকের তার নিজের পরিচয় দিয়া গেল। তাহার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করিবার সময়ও হয় নাই। কিন্তু প্রশ্ন না করিয়াও লক্ষ্মী কে জানি কেমন করিয়া অনুভব করিল তাহার মতো সে কিছুতেই কলিকাতার মেয়ে নয়।
পল্লী অঞ্চলে লেখাপড়া জানে বলিয়া বিপিনের স্ত্রী একটা খ্যাতি আছে। লক্ষ্মী ভাবিল খুব সম্ভবত বউটি সুর করিয়া রামায়ণ মহাভারত পড়িতে পারে, কিন্তু তাহার বেশি নহে। যে পিতা বিপিনের মতো দিন দুঃখীর হাতে মেয়ে দিয়াছে, সে কিছু আর মাস্টার রাখিয়া পড়াইয়া পাশ করিয়া কন্যা সম্প্রদান করে নাই। উজ্জ্বল শ্যামা, ফর্সা বলা চলে না, কিন্তু রূপের কথা ছাড়িয়া দিয়াও শিক্ষা সসঙ্গ অবস্থা কিছুতেই তো বিপিনের স্ত্রী তাহার কাছে দাঁড়াইতেই পারে না। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্মী নিজেকে যেন ছোট মনে হইল, তাহার কণ্ঠস্বর। সে যেন গানের মতো, আর বলিবার ধরনটি একেবারে মধু দিয়া ভরা। এতটুকু জরিমা নাই, কথাগুলি যেন সে বাড়ি হইতেই কণ্ঠস্বর করিয়া আসিয়াছে, এমনই সহজ। কিন্তু সবচেয়ে যে বস্তু তাহাকে বেশি বিদ্ধ করিল, সে ওই মেয়েটির দূরত্ব। সে যে দরিদ্র ঘরের বধূ, তাহা মুখে না বলিয়াও এমন করিয়া প্রকাশ করিল যেন ইহাই তাহার স্বাভাবিক, যেন এছাড়া আর কিচ্ছু তাহাকে কোনো মতেই মানাইত না। দরিদ্র কিন্তু কাঙাল নয়, এক পরিবারের বধূ, একজনের পীড়ায় আর একজন তাহার তত্ত্ব লইতে আসিয়াছে। ইহার অতিরিক্ত লেশমাত্র অন্য উদ্দেশ্য নাই। সন্ধ্যার পরে স্বামী দেখিতে আসিলে হরিলক্ষ্মী নানা কথার পরে কহিল, আজ ও বাড়ির মেজবউ ঠাকুরনকে দেখলাম। শিবচরণ কহিল, কাকে? বিপিনের বউকে? লক্ষ্মী কহিল, হ্যাঁ। আমার ভাগ্য সুপ্রসন্ন, এতকাল পরে আমাকে নিজেই দেখতে এসেছিলেন, কিন্তু মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন। শিবচরণ কহিল, কাজ? আরে ওদের দাসী আছে না চাকর আছে? বাসন মাজা থেকে হাঁড়ি ঠেলা পর্যন্ত। কই, তোমার মতন শুয়ে বসে গায়ে ফু দিয়ে কাটাক না দেখি। এক ঘটি জল পর্যন্ত তোমাকে গড়িয়ে খেতে হয় না। নিজের সম্বন্ধে এইরূপ মন্তব্য হরিলক্ষ্মীর অত্যন্ত খারাপ লাগলো, কিন্তু কথাগুলো নাকি তাকে বাড়াইবার জন্য, লাঞ্ছনার জন্য নহে, এই মনে করিয়া সে রাগ করিল না। বলিল, শুনেছি নাকি মেজবউর বড় গুমর, বাড়ি ছেড়ে কোথাও যায় না। শিবচরণ কহিল, যাবে কোত্থেকে? হাতে কগাছির চুরি ছাড়া আর ছাইও নেই, লজ্জায় মুখ দেখাতে পারে না। হরিলক্ষ্মী একটুখানি হাসিয়া বলিল, লজ্জা কিসের? দেশের লোক কি ওর গায়ে জড়োয়া গয়না দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে? না দেখতে পেলে কি ছিছি করে? শিবচরণ কহিল, জড়োয়া গহনা? আমি যা তোমাকে দিয়েছি কোন শালার বেটা তার চোখে দেখেছে? পরিবার কি আজ পর্যন্ত দু গাছার চুরি ছাড়া আর গড়িয়ে দিতে পারলেও? বাবা, টাকার জোর বড় জোর, জুতো মারবো আর। হরিলক্ষ্মী ক্ষুণ্ণ ও অতিশয় লজ্জিত হইয়া বলিল, ছি ছি, ওসব তুমি কি বলছো? শিবচরণ কহিল, না না, আমার কাছে লুকাছুপা নেই, যা বলবো তার স্পষ্ট স্পষ্ট কথা। হরিলক্ষ্মী নিরুত্তরে চোখ বুঝিয়া শুইল। বলবারই বা আছে কি? ইহারা দুর্বলের বিরুদ্ধে অত্যন্ত রূঢ় কথা কঠোর ও কর্কশ করিয়া উচ্চারণ করাকেই একমাত্র স্পষ্টবাদিতা বলিয়া জানি। শিবচরণ শান্ত হইল না, বলিতে লাগিল, বিয়েতে যে 500 টাকা ধার নিয়ে গেলি, সুদে আসলে 7-800 হয়েছে, তা খেয়াল আছে? গরিব একধারে পড়ে আছিস, থাক, ইচ্ছে করলে যে কোনো সময় কান মুলে দূরে করে দিতে পারি। দাসীর যোগ্য নয়, আমার পরিবারের কাছে গুমর। হরিলক্ষ্মী পাশ ফিরিয়া শুইল। অসুখের উপর বিরক্তি ও লজ্জায় তাহার সর্বশরীর যেন ঝিমঝিম বলতে লাগল। পরের দিন দুপুরবেলায় ঘরের মধ্যে মৃদু শব্দে হরিলক্ষ্মী চোখ চাহিয়া দেখিল, বিপিনের স্ত্রী বাহির হইয়া যাইতেছেন। ডাকিয়া কহিল, মেজবউ, চলে যাচ্ছ যে? মেজবউ সলজ্জে ফিরিয়া আসিয়া বলিল, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ কেমন আছেন দিদি? হরিলক্ষ্মী কহিল, আজ ঢের ভালো আছি।
কই, তোমার ছেলেকে আনোনি? মেজবউ বলিল, আর সে হঠাৎ ঘুমিয়ে পড়লো দিদি। হঠাৎ ঘুমিয়ে পড়লো মানে কি? অভ্যাস খারাপ হয়ে যাবে বলে আমি দিনের বেলায় বড়টাকে ঘুমোতে দেইনি দিদি। হরিলক্ষ্মী জিজ্ঞাসা করিল, রোদে রোদে দুরান্তাপানা করে বেড়ায় না? মেজবউ কহিল, করে বই কি, কিন্তু ঘুমানোর চেয়ে সে বরঞ্চ ভালো। তুমি নিজে বুঝি কখনো ঘুমাও না? মেজবউ হাসি মুখে ঘাড় নাড়িয়া বলিল, না। হরিলক্ষ্মী ভাবিয়াছিল মেয়েদের স্বভাবের মতো এবার হয়তো সে তাহার অনবাকাশের দীর্ঘ তালিকা দিতে বসিবে, কিন্তু সে সেরূপ কিছুই করিল না। ইহার পরে অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কথায় কথায় হরিলক্ষ্মী তাহার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, মাস্টার মশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি তাহার ম্যাট্রিক পাশের কথাও গল্প করিয়া ফেলিল। অনেকক্ষণ পরে যখন হুঁশ হইল, তখন স্পষ্ট দেখিতে পাইল শ্রোতা হিসাবে মেজবউ যত ভালোই হোক, বক্তা হিসাবে একেবারে অকিঞ্চিৎকর। নিজের কথা সে প্রায় কিছুই বলে নাই। প্রথমটা লক্ষ্মী লজ্জা বোধ করিল, কিন্তু তখনই মনে করিল আমার কাছে গল্প করিবার মতো তাহার আছেই বাকি। কিন্তু কাল যেমন এই বধূটির বিরুদ্ধে মন তাহার অপসন্ন হইয়া উঠেছিল, আজ তেমনি ভারী একটা তৃপ্তি বোধ করিল। দেয়ালে মূল্যবান ঘড়িতে নানাবিধ বাজনা বাদ্য করিয়া 3টা বাজিল। মেজবউ উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, দিদি, আজ তাহলে আসি। লক্ষ্মী সকৌতুকে বলল, তোমার বুঝি ভাই 3টে পর্যন্তই ছুটি? ঠাকুরপো নাকি কাঁটায় কাঁটায় ঘড়ি মিলিয়ে বাড়ি ঢোকে? মেজবউ কহিলেন, আজ তিনি বাড়িতেই আছেন। আজ কেন তবে আরেকটু বসো না। মেজবউ বসিল না, কিন্তু যাবার জন্য পাও বাড়াইল না। আস্তে আস্তে বলিল, দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া, আমি পাড়া গায়ে। তোমার বাপের বাড়ি বুঝি পাড়া গায়ে? হ্যাঁ দিদি, সে একেবারে অজ পল্লী গ্রামে। না বুঝিয়ে কাল হয়তো কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু অসম্মান করার জন্য নয়, আপনি যে দিব্যি করতে বলবেন দিদি। হরিলক্ষ্মী আশ্চর্য হইয়া কইল, সে কি মেজবউ, তুমি তো আমাকে এমন কোনো কথাই বলনি। মেজবউ এ কথার প্রত্যুত্তরে আর একটা কথাও কহিল না, কিন্তু আসি বলিয়া পুনশ্চ বিদায় লইয়া যখন সে ধীরে ধীরে বাহির হইয়া গেল, তখন কণ্ঠস্বর যেন তাহার আকস্মাৎ আর একরকম শোনাইল। রাত্রে শিবচরণ যখন কক্ষে প্রবেশ করিল, তখন হরিলক্ষ্মী চুপ করিয়া শুইয়াছিল। মেজবউয়ের শেষের কথাগুলো আর তার স্মরণ ছিল না। দেহ অপেক্ষাকৃত সুস্থ, মনও শান্ত ও প্রসন্ন ছিল। শিবচরণ জিজ্ঞাসা করিল, কেমন আছো বড় বউ? লক্ষ্মী উঠিয়া বসিয়া কহিল, ভালো আছি। শিবচরণ কহিল, সকালের ব্যাপার জানো তো? বাচাধনকে ডাকিয়ে এনে সকলের সামনে এমনি করকে দিয়েছি যে জন্মে ভুলবে না। আমি বেলপুরের শিবচরণ। হ্যাঁ। ওই লক্ষ্মী ভীত হইয়া কহিল, কাকে গো? শিবচরণ কহিল, বিপিনকে ডেকে বলে দিলাম তোমার পরিবার আমার পরিবারের কাছে যা করে তাকে অপমান করে যায়। এত বড় আস্পর্ধা, পাজি নচ্ছর ছোট লোকের মেয়ে, তার ন্যাড়া মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গায়ের বাইরে বার করে দিতে পারি, জানিস? ওই লক্ষ্মী রোগাকৃষ্ট মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। বলো কি গো? শিবচরণ নিজের বুকে তাল ঠুকিয়া সদর্পে বলিতে লাগিল, এ গায়ে জজ বলো, ম্যাজিস্ট্রেট বলো, আর দারোগা পুলিশই বলো, সব এই শর্মা, এই শর্মা। মরণ কাঠি জীবন কাঠি এই হাতে। তুমি বলো, কাল যদি না বিপিনের বউ এসে তোমার পা টেপে, তো আমি লাট্টু চৌধুরীর ছেলেই নই। বিপিনের বউকে সর্বসম্মুখে অপমানিত ও লাঞ্ছিত করিবার বিবরণ ও ব্যাখ্যায় লাট্টু চৌধুরীর ছেলে অকথা কুকথা আর শেষ রাখিল না। আর তাহারই সম্মুখে স্তব্ধ নিনিমেষে চক্ষুতে চাহিয়া
হরিলক্ষ্মীর মনে হইতে লাগিল, ধরতি হও। দ্বিতীয় পক্ষে তরুণীর ভরজার দেহ রক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত। হরিলক্ষ্মীর সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার। শিবচরণ 15.5 আনার মর্যাদার মতো ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল। যাত্রার শুভ দিনে গ্রামের লোক ভাঙিয়া পড়িল। আসিল না কেবল বিপিন ও তাহার স্ত্রী। বাহিরে শিবচরণ যাহা না বলিবার তাহা বলিতে লাগিল এবং ভেতরে বড় পিসি উদ্দাম হইয়া উঠিলেন। বাহিরেও ভুয়া ধরিবার লোকাভাব ঘটিল না। অন্তপুরেও তেমনি পিসিমার চিৎকার আয়তন বাড়াইতে যথেষ্ট স্ত্রীলোক জুটিল। কিছুই বলিল না, শুধু হরিলক্ষ্মী। মেজ বউয়ের প্রতি তাহার ক্ষোভ অভিমানের মাত্রা কাহারও অপেক্ষায় কম ছিল না। সে মনে মনে বলিতে লাগিল, তাহার বর্বর স্বামী যতই অন্যায় করিয়া থাক, সে নিজে তো কিছু করে নাই, কিন্তু ঘরের ও বাহিরে যেসব মেয়েরা আর চেঁচাইতেছিল তাহাদের সহিত কোনো সূত্রেই কণ্ঠ মিলাইতে তাহার ঘৃণা বোধ হইল। যাইবার পথে পালকির দরজার ফাঁক দিয়া লক্ষ্মী উৎসুক চক্ষুতে বিপিনের জীর্ণ গৃহের জানলার প্রতি চাহিয়া রইল, কিন্তু কাহারও ছায়াটুকু তাহার চোখে পড়িল না। কাশীতে বাড়ি ঠিক করা হইয়াছিল। তাহাকার জল বাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মী বিলম্ব হইল না। মাস চারেক পরে যখন সে ফিরিয়া আসিল, তাহার দেহে ক্লান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার অবধি রইল না। হিমৃত্যু আগত প্রায়। দুপুর বেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলাবদ্ধ বুনিতেছিল। অনতি দূরে বসিয়া ছেলে খেলা করিতেছিল। সেই দেখতে পাইয়া কলরব করিয়া উঠিল, মা, জ্যাঠাইমা। মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। স্মিত মুখে প্রশ্ন করিল, শরীর নিরাময় হয়েছে দিদি? লক্ষ্মী কহিল, হ্যাঁ হয়েছে, কিন্তু না হতেও পারত, না ফিরতেও পারতাম, অথচ যাবার সময়ে একবারও খোঁজও নিলে না। সমস্ত পথটা তোমার জানলার প্রাণে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকু চোখে পড়ল না। রোগাবন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি হলো না মেজবউ? এমনি পাষাণ তুমি। মেজবউয়ের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু সে কোনো উত্তরই দিল না। লক্ষ্মী বলিল, আমার আর যা দোষী থাক মেজবউ, তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুক, কিন্তু অমন সময়ে আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজবউ এই অভিযোগের কোনো জবাব দিল না, নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। লক্ষ্মী আগে কখনো আসে নাই, আজ এই প্রথম এই বাড়িতে প্রবেশ করিয়াছে। ঘরগুলি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া বেড়াইতে লাগিল। শতবর্ষের জরাজীর্ণ গৃহ, মাত্র 3খানি কক্ষ, কোনো মতে বাসযোগী রহিয়াছে। দরিদ্রের আবাস, আসবাবপত্র নাই বললেই চলে। ঘরের চুন বালি খসিয়াছে, সংস্কার করিবার সামর্থ্য নাই, তথাপি অনাবশ্যক পরিচ্ছন্নতা এতটুকুও কোথাও নাই। স্বল্প বিছানা ঝরঝর করিতেছে, 2-4খানি দেবদেবীর ছবি টাঙানো আছে, আর আছে মেজ বউয়ের হাতে নানাবিধ শিল্পকর্ম, অধিকাংশই পশম ও সুতার কাজ। তাহার শিক্ষানিবিশে হাতের লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি অথবা 5 রাঙা বিড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে আটা লাল, নীল, বেগুনি, ধূসর পাশুতে নানা বিচিত্র রঙের সমাবেশ, পশমে বোনা ওয়েলকাম, আসুন বসুন, অথবা বানান ভুল গীতার শ্লোকাধার্য নয়। লক্ষ্মী সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, ওটি কার ছবি মেজবউ? যেন চেনা চেনা ঠেকছে। মেজবউ সলজ্জে হাসিয়া কহিল, অতি
তিলক মহারাজের ছবি। দেখে বনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হয়নি। একথা বলিয়া সম্মুখে দেওয়ালে টাঙানো ভারতে কৌস্তব মহাবীর তিলকের ছবি আঙুল দিয়া দেখাইয়া দিল। লক্ষ্মী বহুক্ষণ সেদিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, চিনতে পারিনি, সে আমারই দোষ মেজবউ, তোমার নয়। আমাকে শেখাবে ভাই? এই বিদ্যা শিখতে যদি পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নেই। মেজবউ হাসিতে লাগিল। সেদিন ঘন্টা ৩-৪ পরে বিকালে যখন লক্ষ্মী বাড়ি ফিরিয়া গেল, তখন এই কথাই স্থির করিয়া গেল যে কলা শিল্প শিখিতে কাল হইতে সে প্রত্যহ আসিবে। আসিতেও লাগিল, কিন্তু ১০-১৫ দিনেই স্পষ্ট বুঝিতে পারিল এই বিদ্যা শুধু কঠিন নয়, অর্জন করিতেও সুদীর্ঘ সময় লাগিবে। একদিন লক্ষ্মী কহিল, কই মেজবউ, তুমি আমাকে যত্ন করে শেখাও না। মেজবউ বলিল, ঢের সময় লাগবে দিদি, তার চেয়ে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মী মনে মনে রাগ করিল, কিন্তু তাহা গোপন করিয়া জিজ্ঞাসা করিল, তোমার শিখতে কতদিন লেগেছিল মেজবউ? মেজবউ জবাব দিল, আমাকে কেউ তো শেখায়নি দিদি, নিজের চেষ্টাতেই একটু একটু করে। লক্ষ্মী বলিল, তাইতেই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময় হিসাব থাকতো। মুখে সে যাহাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করিতেছিল মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজ বউয়ের কাছে সে দাঁড়াইতেই পারে না। আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না, এবং যথাসময়ে অনেক পূর্বে সুতা পাটান গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল। পরদিন আসিল না, এবং এই প্রথম আসা তাহার ব্যাঘাত হইল। দিন ৪ পরে আবার একদিন হইল কি, তাহার সুতার বাক্স হাতে করিয়া এই বাটিতে আসিয়া উপস্থিত হইল। মেজবউ তাহার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল। সসম্ভবে উঠিয়া আসন পাতিয়া দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল, ২-৩ দিন আসেননি? আপনার শরীর ভালো ছিল না বুঝি? লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল, না, এমনি ৫-৬ দিন আসতে পারেনি। মেজবউ বিস্ময় প্রকাশ করিয়া বলিল, ৫-৬ দিন আসেননি? তাই হবে বোধ হয়, কিন্তু আজ তাহলে ২ ঘন্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। লক্ষ্মী বলিল, কিন্তু অসুখে যদি আমার করে থাকতো মেজবউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। মেজবউ সলজ্জে বলিল, উচিত নিশ্চয়ই ছিল, কিন্তু সংসারে অসংখ্য রকমের কাজ, একলা মানুষ, কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে, তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে খুশি হইল। এই কদিন সে অত্যন্ত অভিমান বশেই আসতে পারে নাই, অথচ অহিনিস যাই যাই করিয়াই তাহার দিন কাটিয়াছে। এই মেজ বউ ছাড়া শুধু গৃহে কেন, সমস্ত গ্রামের মধ্যে আর কেউ নাই যাহার সহিত সে মন খুলিয়া মিশতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল। হরিলক্ষ্মী তাহাকে ডাকিয়া কহিল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া এক গাছি সরু সোনার হার তাহার গলায় পরিয়া দিয়া বলিল, যাও, খেলা করো গে। মায়ের মুখ গম্ভীর হইয়া উঠিল। সে জিজ্ঞাসা করিল, আপনি কি ওটা দিলেন নাকি? লক্ষ্মী স্থিত মুখে জবাব দিল, দিলাম বই কি। মেজবউ কহিল, আপনি দিলেই বা ও নেবে কেন? লক্ষ্মী অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, জ্যাঠাইমা কি একটা হার দিতে পারে না? মেজবউ বলিল, তা জানিনি দিদি, কিন্তু এ কথা নিশ্চয়ই জানি, মা হয়ে আমি নিতে দিতে পারি নে। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব, কিন্তু ভিখারি নই। কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই ২ হাত পেতে নেব, তা নিই নে। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আজও তাহার মনে হইতে লাগিল, পৃথিবী দ্বিধা। যাবার সময়ে সে কহিল, কিন্তু এ কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ। মেজবউ বলিল, তার অনেক কথা আমার কানে আসে, আমার একটা কথা তার কানে গেলে
কান অপবিত্র হবে না। লক্ষ্মী কহিল, বেশ, পরীক্ষা করে দেখলেই হবে। একটু থামিয়া বলিল, আমাকে খামখা অপমান করার দরকার ছিল না মেজবউ, আমিও শাস্তি দিতে জানি। মেজবউ বলিল, এ আপনার রাগের কথা, নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকেই খামখা অপমান করতে আপনাকে দিইনি, এ বোঝবার শিক্ষা আপনার আছে। লক্ষ্মী কহিল, তা আছে, নেই শুধু তোমাদের পাড়াগের মেয়ের সঙ্গে কোদল করবার শিক্ষা। মেজবউ এই কটূক্তির জবাব দিল না, চুপ করিয়া রহিল। লক্ষ্মী চলিতে উদ্যত হইয়া বলিল, ওই হারটুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহর বসেই দিয়েছিলাম, আমার স্বামীর দুঃখ দূর হবে ভেবে দিইনি। মেজবউ বড়লোক মাত্রই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকুই কেবল শিখে রেখেছ। ভালোবাসতেও যে পারে এ তুমি শিখুনি, শেখা দরকার, তখন কিন্তু গিয়ে হাতে পায়ে পড়ো না। প্রত্যুত্তরে মেজবউ শুধু একটু মুচকিয়া হাসিয়া বলল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না। বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙিতে শুরু করে, তখন তাহার অকিঞ্চিৎকর আরম্ভ দেখিয়া মনে করা যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত অল্পকালের মধ্যেই ভাঙনটাকে এমন ভয়াবহ, এমন সুবিশাল করিয়া তুলিবে। ঠিক এমনই হইল। স্বামীর কাছে বিপিন ও তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলো যখন তাহার সমাপ্ত হইল, তখন তাহার পরিণাম কল্পনা করিয়া সে নিজেই ভয় পাইল। মিথ্যা বলা তাহার স্বভাবও নয়, বলিতেও তাহার শিক্ষা ও মর্যাদায় বাঁধে, কিন্তু দুর্নিবার জলস্রোতের মতো সে সকল বাক্য আপন ঝুঁকি তাহার মুখ দিয়া ঠেলিয়া বাহির হইয়া আসিল। তাহার অনেকগুলি যে সত্য নহে তাহা নিজেই সে চিনিতে পারিল, অথচ তাহার গতিরোধ করাও যে তাহার সাধ্যের বাহিরে, ইহাও অনুভব করিতে লক্ষ্মীর বাকি রহিল না। শুধু একটা ব্যাপার সে ঠিক এতখানি জানিত না, তাহার স্বামীর স্বভাব। তাহা যেমন নিষ্ঠুর, তেমনি প্রতিহিংসা পরায়ণ এবং তেমনি বর্বর। পীড়ন করিবার কোথায় যে সীমা সে যেন তাহা জানেই না। আজ শিবচরণ আস্ফালন করিল না, সমস্তটাই শুনিয়া শুধু কহিল, আচ্ছা, মাস 6 পরে দেখো। অপমান ও লাঞ্ছনার জ্বালা হরিলক্ষ্মীর অন্তরে জ্বলিতেই ছিল। বিপিনের স্ত্রী ভালোরূপ শাস্তি ভোগ করে তাহা সে যথাযথই চাহিতেছিল, কিন্তু শিবচরণ বাহিয়া চলিয়া গেলে তার মুখের এই সামান্য কয়েকটা কথা বারবার মনের মধ্যে আবৃত্তি করিয়া লক্ষ্মীর মনের মধ্যে আর স্বস্তি পাইল না। কোথায় যেন কি একটা ভারী খারাপ হইল, এমনই তাহার বোধ হইতে লাগিল। দিন কয়েক পরে কি একটা কথার প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করিল, ওদের সম্বন্ধে কিছু করছো নাকি? কাদের সম্বন্ধে? বিপুন ঠাকুরপোদের সম্বন্ধে। শিবচরণ নিষ্প্রিয় ভাবে কহিল, কি বার করব, আর কি বা করতে পারি, আমি সামান্য ব্যক্তি, তাই না? হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কহিল, এ কথার মানে? শিবচরণ বলিল, মেজ বৌমা বলে থাকেন কিনা রাজত্বটা আর বড় ঠাকুরের নয়, ইংরেজ গভর্নমেন্টের। হরিলক্ষ্মী কহিল, বলেছি নাকি? কিন্তু আচ্ছা, কি আচ্ছা? স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল, কিন্তু মেজ বউ তো ওরকম কথা বড় একটা বলে না, ভয়ানক চালাক কিনা, অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায়। শিবচরণ কহিল, আশ্চর্য নয়, তবে কিনা কথাটা আমি নিজের কানেই শুনেছি। হরিলক্ষ্মী বিশ্বাস করিতে পারিল না, কিন্তু তখনকার মতো স্বামীর মনোরঞ্জনের নিমিত্ত সহসা ও প্রকাশ করিয়া বলিয়া উঠিল, বলো কি গো, এত বড় অহংকার!
আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার। শিবচরণ বলিল, হিঁদুর ঘরে এই তো 5 জনে মনে করে লেখাপড়া জানা বিদ্যান মেয়ে মানুষ কিনা, তবে আমাকে অপমান করে পার আছে, কিন্তু তোমাকে অপমান করে কারোর রক্ষে। সদরে একটু জরুরি কাজ আছে, আমি চললাম। এই বলিয়া শিবচরণ বাহির হইয়া গেল। কথাটা যেরকম করিয়া হরিলক্ষ্মীর পারিবার ইচ্ছা ছিল তা হইল না, বরঞ্চ উল্টা হইয়া গেল। স্বামী চলিয়া গেলে ইহাই তাহার পূর্ণ পূর্ণ মনে হইতে লাগিল। সদরে গিয়া শিবচরণ বিপিনকে ডাকাইয়া আনিয়া কহিল, 5-7 বছর থেকে তোমাকে বলে আসছি, বিপিন, গোয়ালটা তোমরা সরাও, শোবার ঘরে আমি আর টিকতে পারিনি। কথাটাই কি তুমি কান দেবে না ঠিক করেছ? বিপিন বিস্ময়াপন্ন হইয়া কহিল, ওই, আমি তো একবারও শুনিনি বর্দা। শিবচরণ অবলীলাক্রমে কহিল, অন্তত 10 বার আমি নিজের মুখেই তোমাকে বলেছি। তোমার স্মরণ না থাকলে ক্ষতি হয় না, কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলে না। সে যাই হোক, আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়াল ঘর রাখা কতদিন চলে। কালকেই ওটা সরিয়ে ফেলবে, আমার আর সুবিধে হবে না। তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম। বিপিনের মুখে এমনি কথা বাহির হয় না। আকস্মাৎ এই পরম বিস্ময়কর প্রস্তাবে সে একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার পিতামহর আমল হইতে যে গোয়াল ঘরটাকে সে নিজেদের বলিয়া জানে, তাহা অপরে এত বড় মিথ্যা উক্তি সে একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না। নীরবে বাড়ি ফিরিয়া আসিল। তাহার স্ত্রী সমস্ত বিবরণ শুনিয়া কহিল, কিন্তু রাজার আদালত খোলা আছে তো। বিপিন চুপ করিয়া রহিল। সে যত ভালো মানুষই হোক, এ কথা সে জানিত। ইংরাজ রাজার আদালত গৃহে সুবৃহৎ দ্বার যতই উন্মুক্ত থাক, দরিদ্রের প্রবেশ করিবার পথ এতটুকু খোলা না। হইলও তাহাই। পরের দিন বড়বাবুর লোক আসিয়া প্রাচীন ও জীর্ণ গোশালা ভাঙিয়া লম্বা প্রাচীর টানিয়া দিল। বিপিন থানায় গিয়া খবর দিয়া আসিল। কিন্তু আশ্চর্য এই যে, শিবচরণের পুরাতন ইটের নতুন পাঁচিল যতক্ষণ না সম্পূর্ণ হইল, ততক্ষণ পর্যন্ত একটা রাঙা পাগড়িও ইহার নিকটে আসিল না। বিপিনের স্ত্রী হাতে চুড়ি বিছিয়া আদালতের নালিশ করিল, কিন্তু তাহাতে শুধু গহনাটাই গেল, আর কিছুই হইল না। বিপিনের পিসিমা সম্পর্কেও একজন শুভাকাঙ্ক্ষী বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়া পড়িত। তাহাতে সে নাকি জবাব দিয়াছিল, বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আর লাভ কি পিসিমা, প্রাণ যা যাবার তা যাবে, ওর অপমানটাই উপরি পাওনা হবে। এই কথা হরিলক্ষ্মীর কানে আসিয়া পৌঁছালে সে চুপ করিয়া রহিল, কিন্তু একটা উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করিল না। পশ্চিম হইতে ফিরিয়া অবধি শরীর তাহার কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ছিল না। এই ঘটনার মাস খানেকের মধ্যেই সে আবার জ্বরে পড়িল। কিছুকাল গ্রামের চিকিৎসা চলিল, কিন্তু ফল যখন হইল না, তখন ডাক্তারের উপদেশ মতন পুনরায় তাহাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হইতে হইল। নানাবিধ কাজের দ্বারায় এবার শিবচরণ সঙ্গে যাইতে পারিল না, দেশেই রহিল। যাবার সময় সে স্বামীকে একটা কথা বলিবার জন্য মনে মনে ছটফট করিতে লাগল, কিন্তু মুখ ফুটিয়া কোনো মতেই সে এই লোকটির সম্মুখে সে একটা কথা উচ্চারণ করিতে পারিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল এই অনুরোধ বৃথা, ইহার অর্থ সে বুঝবে না। হরিলক্ষ্মীর রোগগ্রস্ত দেহ সম্পূর্ণ নিরাময় হইতে
এবার কিছু দীর্ঘ সময় লাগলো। প্রায় 1 বৎসর কাল পরে সে বেলপুরে ফিরিয়া আসিল। শুধু কেবল জমিদারের আদরের পত্নী বলিয়াই নয়, সে এত বড় সংসারের গৃহিণী পাড়ার মেয়েরা দল বাঁধিয়া দেখিতে আসিল। যে সম্বন্ধে বড় সে আশীর্বাদ করিল, যে ছোট সে প্রণাম করিয়া পায়ে ধুলা লইল। আসিল না শুধু বিপিনের স্ত্রী, সে যে আসিবে না হইল কি তাহা জানিত। এই 1 বছরের মধ্যে তাহারা কেমন আছে, কি সকল ফৌজদারি ও দেওয়ানি মামলা তাহাদের বিরুদ্ধে চলিতেছিল, তাহার ফল কি হইয়াছে, এসব কোনো সংবাদই সে কাহারও কাছে জানিবার চেষ্টা করে নাই। শিবচরণ কখনো বাতিতে কখনো বা পশ্চিমে স্ত্রীর কাছে গিয়া বাস করিতেছিলেন। যখনই দেখা হইয়াছে সর্বাগ্রে ইহাদের কথাই তাহার মনে হইয়াছে, অথচ একটা দিনের জন্য স্বামীকে প্রশ্ন করে নাই। প্রশ্ন করিতে তাহার যেন ভয় করিত। মনে করিত এতদিন হয়তো যা হোক একটা বোঝাপড়া হইয়া গেছে, হয়তো কোদের সে প্রখরতা আর নেই। জিজ্ঞাসাবাদের দ্বারা পাছে আবার সেই পূর্বক্ষত বাড়িয়া ওঠে, এই আশঙ্কায় সে এমনই একটা ভাব ধারণ করিয়া থাকিত যেন সেই সকল তুচ্ছ কথা আর তাহার মনে নাই। ওদিকে শিবচরণও নিজে হইতে কোনোদিন বিপিনদের বিষয়ে আলোচনা করিত না। সে যে স্ত্রীর অপমানের ব্যাপারে বিস্মিত হয় নাই, বরঞ্চ তাহার অবর্তমানে যথোপযুক্ত ব্যবস্থা করিয়া রাখিয়াছে, এই কথাটা সে হরিলক্ষ্মীর কাছে গোপন করিয়াই রাখিত। তাহার স্বাদ ছিল লক্ষ্মী গৃহে ফিরিয়া নিজের চোখেই সমস্ত দেখিতে পাইয়া আনন্দিত বিস্ময়ে আত্মহারা হইয়া উঠিল। বেলা বাড়িয়া উঠিবার পূর্বেই পিসিমা পূর্ণ পূর্ণ সস্নেহ তাড়নায় লক্ষ্মী স্নান করিয়া আসিলেই তিনি উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিলেন, তোমার রোগা শরীর বৌমা, নিচে গিয়ে কাজে নেই, এইখানেই ঠাই করে ভাত দিয়ে যা। লক্ষ্মী আপত্তি করিয়া সহাস্যে কহিল, শরীর আগের মতোই ভালো হয়ে গেছে পিসিমা, আমি রান্নাঘরে গিয়েই খেতে পারবো, ওপরে বয়ে আনবার দরকার নেই, চলো নিচেই যাচ্ছি। পিসিমা বাধা দিলেন, শিবুর নিষেধ আছে জানাইলেন, এবং তাহারই আদেশে ঝি ঘরে মেঝেতে আসন পাতিয়া ঠাই করিয়া দিয়া গেল। পরক্ষণে রাঁধুনি অন্ন ব্যঞ্জন বহিয়া আনিয়া উপস্থিত করিল। সে চলিয়া গেলে লক্ষ্মী আসনে বসিয়া জিজ্ঞাসা করিল, রাঁধুনিটি কে পিসিমা, আগে তো দেখিনি? পিসিমা হাস্য করিয়া বলিলেন, চিনতে পারলে না বৌমা, ও যে আমাদের বিপিনের বউ। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মনে মনে বুঝিল তাহাকে চমৎকৃত করিবার জন্যই এতখানি ষড়যন্ত্র এমন করিয়া গোপনে রাখা হইয়াছিল। কিছুক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া জিজ্ঞাস্য মুখে পিসিমার মুখের দিকে চাইয়া রহিল। পিসিমা বলিলেন, বিপিন মারা গেছে, শুনেছ তো? লক্ষ্মী শুনে নাই কিছুই, কিন্তু এইমাত্র যে তাহার খাবার দিয়া গেল সে যে বিধবা তাহা চাহিলেই বোঝা যায়। কার নাড়িয়া কহিল, হ্যাঁ। পিসিমা অবশিষ্ট ঘটনাটা বিবৃত করিয়া কহিলেন, যা ধুলোগুড়ো ছিল, মামলায় মামলায় সর্বস্ব খুইয়ে বিপিন মারা গেল, বাকি টাকার দায়ে বাড়িটাও যেত। আমরাই পরামর্শ দিলাম, মেজ বউ, 1-2 বছর গতরে খেতে শোধ দে, তোর অপগণ্ড ছেলের মাথা খোঁজবার স্থানটুকু বাঁচুক। লক্ষ্মী বিবর্ণ মুখে এমনি পলকহীন চক্ষুতে নিস্তব্ধে চাইয়া রইল। পিসিমা সহসা গলা খাটো করিয়া বলিলেন, তবু আমি একদিন ওকে আড়ালে ডেকে বলেছিলাম, মেজ বউ, যা হবার তা তো হলো, এখন ধার ধর করে যেমন করে হোক একবার কাশি গিয়ে বৌমার হাতে পায়ে গিয়ে পড়, সেটাকে তার গায়ের উপর নিয়ে ফেলে দিয়ে বলগে, দিদি, এর তো কোনো দোষ নেই, ওকে বাঁচাও।
কথাগুলি আবৃত্তি করিতেই পিসিমার চোখ জলে ভরাক্রান্ত হইয়া উঠিল। অঞ্চলে মুছিয়া ফেলিয়া বলিলেন, কিন্তু সেই যে মাথা গুজে মুখ বুজে বসে রইল, হ্যাঁ না একটা জবাব পর্যন্ত দিলে না। হরিলক্ষ্মী বুঝিল ইহার সমস্ত অপরাধের ভারী তাহার মাথায় গিয়া পড়িয়াছে। তাহার মুখে সর্বস্ত অন্ন ব্যঞ্জন তো বিষ হইয়া উঠিল এবং একটা গ্রাসও যেন গলা দিয়া গিলিতে চাইল না। পিসিমা কি একটা কাজে ক্ষণকালের জন্য বাহির গিয়াছিলেন। তিনি ফিরিয়া আসিয়া খাবারের অবস্থা দেখিয়া চঞ্চল হইয়া উঠিলেন। ডাক দিলেন, বিপিনের বউ, বিপিনের বউ। বিপিনের বউ দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইতেই তিনি ঝংকার দিয়া উঠিলেন। তাহার মুহূর্তর পূর্বের করুণা চোখে নিমিষে কোথায় উবিয়া গেল। তীক্ষ্ণ স্বরে বলিয়া উঠিলেন, এমন তাচ্ছিল্য করে কাজ করিলে তো চলবে না বিপিনের বউ। বৌমা একটা দানা মুখে দিতে পারলে না, এমনই রেঁধেছ। ঘরের বাহির হইতে এই তিরস্কারের কোনো উত্তর আসিল না, কিন্তু অপরের অপমানের ভারে, লজ্জায় ও বেদনায় ঘরের মধ্যে হরিলক্ষ্মীর মাথা হেঁট হইয়া গেল। পিসিমা পুনশ্চ কহিলেন, চাকরি করতে এসে জিনিসপত্র নষ্ট করে ফেললে চলবে না বাছা। আরো 5 জনে যেমন করে কাজ করে তোমাকেও তেমনি করেই করতে হবে, তা বলে দিচ্ছি। বিপিনের স্ত্রী এবার আস্তে আস্তে বলিল, প্রাণপরে সেই চেষ্টাই তো করি পিসিমা, আজ হয়তো কিরকম হয়ে গেছে। এই বলিয়া সে নিচে চলিয়া গেল। লক্ষ্মী উঠিয়া দাঁড়াইবার মাত্র পিসিমা হাই হাই করিয়া উঠিলেন। লক্ষ্মী মৃদু কণ্ঠে কহিল, কেন দুঃখ করছো পিসিমা? আমার দেহ ভালো নেই বলেই তো খেতে পারলাম না। মেজ বউয়ের রান্নার ত্রুটি ছিল না। হাত মুখ ধুইয়া আসিয়া নিজের নির্জন ঘরের মধ্যে হরিলক্ষ্মীর যেন দম বন্ধ হইয়া আসিতে লাগিল। সর্বপ্রকার অপমান সহিয়াও বিপিনের স্ত্রী হয়তো ইহার পরেও এই বাড়িতেই চাকরি করা চলিতে পারে, কিন্তু আজকের পরে গৃহিণীপনার অনুশ্রম করিয়া তাহার নিজের দিন চলিবে কি করিয়া? মেজ বউয়ের একটা সান্ত্বনা তবুও বাকি আছে, তাহা বিনা দোষে দুঃখ সহার সান্ত্বনা। কিন্তু তাহার নিজের জন্য কোথায় কি অবশিষ্ট রহিল? রাত্রিরে স্বামীর সহিত কথা কইল কি? হরিলক্ষ্মী ভালো করে চাহিয়াও দেখিতে পারিল না। আজ তাহার মুখের একটা কথায় বিপিনের স্ত্রী সকল দুঃখ দূর হইতে পারত, কিন্তু নিরুপায় নারীর প্রতি যে মানুষ এত বড় শোধ লইতে পারে তাহার পৌরস্যে বাঁধে না। তাহার কাছে ভিক্ষা চাইবার হীনতা স্বীকার করিতে কোনো মতেই লক্ষ্মীর প্রবৃত্তি হইল না। শিবচরণ ঈষৎ হাসিয়া প্রশ্ন করিল, মেজ বৌমার সঙ্গে হলো দেখা? বলি কেমন লাগছে? হরিলক্ষ্মী জবাব দিতে পারিল না। তার মনে হইল এই লোকটি তাহার স্বামী এবং সারা জীবন ইহারই ঘর করিতে হইবে। মনে করিয়া তাহার মনে হইল পৃথিবী দিদা হয়। পরের দিন সকালে উঠিয়াই লক্ষ্মী দাসীকে দিয়া পিসিমাকে বলিয়া পাঠাইল, তাহার জ্বর হইয়াছে, সে কিছুই খাইবে না। পিসিমা ঘরে আসিয়া জেরা করিয়া লক্ষ্মীকে অতিষ্ঠ করিয়া তুলিলেন। তাহার মুখের ভাবে ও কণ্ঠস্বরে তাহার কেমন যেন সন্দেহ হইল। লক্ষ্মী কি একটা গোপন করিবার চেষ্টা করিতেছে। কহিলেন, তোমার তো সত্যি অসুখ করেনি বৌমা? লক্ষ্মী মাথা নাড়িয়া জোর করিয়া বলিল, আমার জ্বর হয়েছে, আমি কিচ্ছু খাবো না। ডাক্তার আসিলে তাহাকে দ্বারের বাহির হইতেই লক্ষ্মী বিদায় করিয়া দিয়া বলিল, আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না, আপনি যান। শিবচরণ আসিয়া অনেক কিছু প্রশ্ন করিল, কিন্তু একটা কথারও উত্তর পাইল না। আরো 2-3 দিন যখন এমনি করিয়া কাটিয়া গেল, তখন বাড়ির সকলেই কেমন যেন অজানা
আশঙ্কায় উদ্বিগ্ন হইয়া উঠিল। সেদিন বেলা প্রায় তৃতীয় প্রহর। লক্ষ্মী স্নান ঘর হইতে নিঃশব্দ মৃদুপদে প্রাঙ্গণের একধারে দিয়া উপরে যাইতেছিল। পিসিমা রান্নাঘরের বারান্দা হইতে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখো বৌমা, বিপিনের বউয়ের কাজ। মেজ বউ, শেষকালে চুরি শুরু করলে? হরিলক্ষ্মী কাছে গিয়া দাঁড়াইল। মেজ বউ মেঝের ওপর নির্বাক অধোমুখে বসিয়া, একটা পাত্রে অন্ন ব্যঞ্জন গামছা ঢাকা দেওয়া সম্মুখে রাখা। পিসিমা দেখাইয়া বলিলেন, তুমি বলো বৌমা, এত ভাত তরকারি একটা মানুষে খেতে পারে? ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের জন্য, অথচ বারবার করে মানা করে দেওয়া হয়েছে। শিবচরণের কানে গেলে আর রক্ষে থাকবে না, ঘাড় ধরে দূর দূর করে তাড়িয়ে দেবে। বৌমা, তুমি এর বিচার করো। এই বলিয়া পিসিমা যেন একটা কর্তব্য শেষ করিয়া হাঁপ ফেলিয়া বাঁচিলেন। তাহার চিৎকার শব্দে বাড়ির চাকর দাসী লোকজন যে যেখানে ছিল তামাশা দেখিতে ছুটিয়া আসিয়া দাঁড়াইল। আর তাহারই মধ্যে নিস্তব্ধে বসিয়া ও বাড়ির মেজবউ ও তাহার কর্তী এ বাড়ির গৃহিণী। এত ছোট এত তুচ্ছ বস্তু লইয়া এত বড় কদর্য কাণ্ড বাড়িতে পারে, লক্ষ্মী তাহার স্বপ্নে অগোচর। অভিযোগের জবাব দেবে, অপমানে অভিমানে লজ্জায় সে মুখ তুলিতেই পারিল না। লজ্জা অপরের জন্য নয়, সে নিজের জন্য। চোখ দিয়া তাহার জল পড়িতে লাগিল। তাহার মনে হইল এত লোকের সম্মুখে সেই যেন ধরা পড়িয়া গেছে। বিপিনের স্ত্রী তাহার বিচার করিতে বসিয়াছে। মিনিট 2-3 এমন ভাবেই থাকিয়া সহসা প্রবল চেষ্টায় লক্ষ্মী আপনাকে সামলাইয়া লইয়া কহিল, পিসিমা, তোমরা সবাই একবার এ ঘর থেকে যাও। তাহার ইঙ্গিতে সকলে প্রস্থান করিলে লক্ষ্মী ধীরে ধীরে নিজ বউয়ের কাছে গিয়া বসিল। হাত দিয়া তাহার মুখ তুলিয়া ধরিয়া দেখিল তাহারও 2 চোখে বাহিয়া জল পড়িতেছে। কহিল, নিজ বউ, আমি তোমার দিদি। এই বইয়া নিজের অঞ্জল দিয়া তাহার অশ্রু মুছাইয়া দিল। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।